আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু জাকিস টিউটোরিয়াল। আমি ইশতিয়াক আলম জাকি, পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিলেট টেক্সটাইল। আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞানের অধ্যায় ৮ অর্থাৎ আলোর প্রতিফলন, সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আছে আলোর প্রতিফলন। আলোর প্রতিফলনের মধ্যে প্রথম জিনিসটা আমাদেরকে জানা লাগবে, আলো জিনিসটা কি? আলো জিনিসটা কি? আলো হইলো যে শক্তির সাহায্যে আমরা দেখতে পাই, এটা হইলো আলো। আলো এক প্রকার কি? আলো এক প্রকার শক্তি। আলো এক প্রকার কি হইতে পারে? আলো এক প্রকার তোমার শক্তি হইতে পারে। আলো এক প্রকার কি? আলো এক প্রকার শক্তি। ওকে? তো যে শক্তির সাহায্যে আমরা বস্তু দেখতে পাই এটাকে আমরা কি বলে? আলো বলি। আলো প্রধানত ২ টা ধর্মে আছে। আলোর ধর্ম কয়টা আছে? প্রধানত ২ টা। একটা আছে হইলো কণা ধর্ম, আর একটা আছে কি? তরঙ্গ ধর্ম। একটা আছে কণা ধর্ম, আরেকটা আছে কি? তরঙ্গ ধর্ম। ওকে? আচ্ছা, আমরা ধরো আমি এখানে দাঁড়ানো। এটা ধরো তুমি মনে করো আমি। আমি এখানে দাঁড়ানো, এখানে একটা গোলাপ ফুল আছে। তো আমি যখন গোলাপের দিকে তাকাই তখন কি আমি গোলাপকে দেখতে পাই? মানে আমরা যেভাবে দেখি এটা কি এইভাবে আমরা দেখতে পাই? অবশ্যই না। প্রথমে একটা আলো আইসা এই গোলাপ ফুলের মধ্যে এসে পড়ে। কি হয়? গোলাপ ফুলের মধ্যে আইসা সূর্যের আলোটা এসে পড়ে। তারপর এইখানে যে আলোকিত হইছে শুধু লাল, বাকি সব আলোকে শোষণ করে লাল আলো যে আছে, এইজন্য আমরা কি করতে পারি? আমাদের চোখের মধ্যে গিয়ে বাসে লাল আলো এবং এটা গোলাপ ফুল বাসে। বুঝতে পারছো আমাদের কথা? আশা করি বুঝতে পারছো। তো আলো কি? আলো এক প্রকার শক্তি, যে শক্তির সাহায্যে আমরা কি করতে পারি? দেখতে পাই। আলোর মেইনলি ২ টা ধর্ম আছে। একটা আছে কণা ধর্ম, একটা আছে তরঙ্গ ধর্ম। কণা ধর্মটা মেইনলি তোমাদের এই বইয়ে নাই। এইচএসসি তে ভালো করে কণা ধর্ম আলোচনা করা হইছে। এবং তরঙ্গ ধর্ম যেটা আছে এটা হইলো তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ। বুঝতে পারছো? আচ্ছা, আমরা তরঙ্গ অধ্যায়ে পড়ছিলাম তাড়িৎ চৌম্বক তরঙ্গতে তোমার কি হয়? মাধ্যমের প্রয়োজন নেই। আলো আসার জন্য কি নেই? মাধ্যমের প্রয়োজন নেই। বুঝতে পারছো? আচ্ছা, এটা ক্লিয়ার? আসো নেক্সট স্লাইড। আচ্ছা, আলোর ধর্মতে আমরা চলে যাই। আলোর বিভিন্ন ধর্ম আছে। আলোর কি আছে? আলোর বিভিন্ন ধর্ম আছে। এই ধর্মটা আমাদেরকে জানা লাগবে একটা একটা করে। তো আমরা প্রথমে দেখি আলোর ধর্ম আছে। আলোর মেইনলি ৩ টা ধর্ম আছে। একটা হলো প্রতিফলন, একটা প্রতিসরণ, একটা হলো শোষণ। ওকে? আরো অনেক ধর্ম আছে। আলোর যে আলো কি করে? আলো সরল রেখে হইতে পারে। আলো সরল রেখা বরাবর সবসময় চলাফেরা করে। আলো কি কখনো দেখছো যে এইখান থেকে আলোটা যাইতেছে এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে, এইভাবে গিয়ে যাইছে? না। আলো সবসময় সরল রেখা বরাবর যায়। আলো কিরকম যায়? আলো সবসময় সরল রেখা বরাবর যায়। বুঝতে পারছো? তো আলোর এই একটা ধর্ম হইতে পারে। তারপরে আলোর প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ, এই ৩ টা হলো সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট তোমার ধর্ম। প্রতিফলন জিনিসটা কি? আলোর কোনো মসৃণ পৃষ্ঠে আলো কোনো মসৃণ পৃষ্ঠে আপতিত হলে সেটি একই মাধ্যমে ফিরে আসে। দেখো তো এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করো তো তুমি। আলো, এটা একটা মসৃণ পৃষ্ঠ। এটা মসৃণ না? ওকে। এই মসৃণ পৃষ্ঠের মধ্যে আলোটা এদিকে প্রতিফলিত হইছে। মানে আলোটা এদিকে কি করছো? আলোটা এদিকে তুমি আপতিত করছো। তো কি করছে? একই দিকে প্রতিসরণ করছে। মানে এর বিপরীত দিকে। এইটারে এটারে বলা হয় হইলো অবিলম্ব। এটারে কি বলা হয়? এটারে বলা হয় অবিলম্ব। তো অবিলম্বের সাথে তুমি যত ডিগ্রি কোণে আলোটারে মানে আপতন করছো বা এটারে আলোটারে ফালাইছো এই জায়গাটার মধ্যে। তো এইখানে যে কোণটা ক্রিয়েট হইছে, যে এ যতটুকু প্রতিসরিত করছে এই অবিলম্বের সাথে একই কোণ ক্রিয়েট হইছে। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা। আশা করি প্রতিফলনটা তোমার কাছে ক্লিয়ার। এখন আসো প্রতিসরণ জিনিসটা কি? আচ্ছা, প্রতিসরণ জিনিসটা কি? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে এর বেগ এবং দিকের প্রয়োজন হয়। ওকে? তো এখানের মধ্যে ধরো এইটা হইলো আমাদের কি? উম এই সাইডকে ধরো তুমি, এটা আমাদের বায়ু মাধ্যম এবং এটা ধরো তোমার কি? পানি মাধ্যম। ওকে? তো তুমি যখন আলোটার এইদিকে আপতিত করবা, আলোটা নিয়মে কোন দিকে আসার কথা? আলোটা নিয়মে এইদিকে আসার কথা। কিন্তু সে কি করবে? এদিকে না এসে এইদিকে চলে আসবে। ওকে? এইদিকে চলে আসবে। যখন সে এইদিকে চলে আসলো, যখন সে একটু মিস্টেক হইছে। তো যখন সে এইদিকে না এসে এইদিকে চলে আসলো, তার মানে কি? তার বেগ এবং দিকের পরিবর্তন হইছে। সো দ্যাট এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলতে পারি প্রতিসরণ। যেমন ধরো তোমার এই জায়গার মধ্যে যে দেয়া আছে, এই যে তোমার একটা কি আছে? পাইপ আছে। তো এইটা পানির মধ্যে যাওয়ার পরে কিভাবে দেখাইতেছে? এটা বাঁকাভাবে দেখাইতেছে। নিয়মে কোন দিকে যাওয়ার কথা? এইদিকে যাওয়ার কথা। কিন্তু এ কোন দিকে দেখাইতেছে? এইদিকে দেখাইতেছে। সো এই যে এটারই আমরা কি বলি? এটারই আমরা বলি প্রতিসরণ। প্রতিসরণ কাকে বলে? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে যেইভাবে যাওয়ার কথা বা আমরা যেইভাবে যেতে মানে যেতে পারে, এটা না গিয়ে এটার বেগ এবং দিকের যদি পরিবর্তন হয়ে যায় তাইলে আমরা এটাকে কি বলা হয়? প্রতিসরণ বলা হয়। আসো।
আমি কি বলছিলাম আলোর ধর্ম তিনটা বলছিলাম না মেইনলি ইম্পর্টেন্ট, প্রতিফলন, প্রতিসরণ এবং শোষণ। সো এইখানে আরেকটা আছে কি শোষণ। শোষণ জিনিসটা কি? শোষণ জিনিসটা হইলো তোমার যখন তোমার কোনো বস্তুর উপর আলো পতিত হয় তখন বস্তুটি সেই আলোর কিছু অংশ শুষে নেয় বা শোষণ করে নেয়। এটা কিভাবে? এইটা ধরো তোমার আহ এইটা ধরো তোমার একটা ধরো বল আছে, বল এটা হলো লাল বল। ওকে, তুমি এখানে দাঁড়ানো এবং এই জায়গার মধ্যে সাদা আলো আসতেছে। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে সাদা আলো আছে না, এই সাদা আলো ৭ টা রঙের সমষ্টিতে তোমার কি করা মানে তৈরি। সাদা আলোর মধ্যে সবগুলা রং আছে, সবগুলা রং আছে। ওকে, সাদা আলোর মধ্যে সবগুলা রং আছে। কিন্তু স্যার এই সাদা রং যখন এই লাল বলের মধ্যে পড়বে, বলটা কিন্তু লাল, মাথায় রেখো। সাদা বল যখন তোমার লাল বলের মধ্যে পড়বে তখন তোমার এই জায়গাটার মধ্যে এই লাল ব্যতীত বাকি সব কালার কি করবে, এই বলটা শোষণ করে নিবে। বুঝতে পারছো? তারপরে আমার চোখে গিয়ে যখন পড়বে, যখন আমি এখানে দাঁড়ানো, আমি আসলে আঁকতে দেখতে পাই না, তো যখন আমি এই জায়গাটার মধ্যে দাঁড়ানো, তো এই জায়গাটার মধ্যে আমাদের চোখে কি লাগবে, এটা হইলো লাল বল। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এই জায়গার মধ্যে একটা দুইটা পয়েন্ট মনে রাখবা। তোমার এই জায়গার মধ্যে এই যে কালো কালার আছে না, ব্ল্যাক কালার, এটা বেশি আলো শোষণ করে। এটা কি করে? বেশি আলো শোষণ করে। বুঝতে পারছো? এটা কেন হয় একটু পরে বলছি। আর সাদা হইলো কম আলো শোষণ করে। সাদা কালার কি করে? কম আলো শোষণ করে। ওকে, কালো কালার কেমনে বেশি আলো শোষণ করে এটা আমি তোমার একটু বলি। তুমি যখন একটা কালো একটা টি-শার্ট, ভাই তো আজকে সাদা টি-শার্ট পরে আসছি, তো তুমি যখন একটা কালো টি-শার্ট পরবা, যখন তুমি একটা কালো টি-শার্ট পরবা, যখন তোমার বাসায় যদি বেশি রোদ থাকে বা বেশি গরম থাকে, তাহলে দেখবে ওইদিন বেশি গরম লাগে। ৫ মিনিট পরে বা ১০-১৫ মিনিট পরে যদি তুমি আবার সাদা একটা টি-শার্ট লাগাও, ওই যে সামান্য একটু কি লাগতেছে, একটু গরম কম লাগতেছে। কেন? এই যে কালো টি-শার্টটা আছে এটা বেশি আলো শোষণ করে, এইজন্য আমাদেরকে কি করে, বেশি গরম লাগে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো কণা ধর্ম। কণা ধর্ম হলো আলোর, কি বলছিলাম মেইনলি ২ টা ধর্ম, মানে ২ টা আছে, একটা হলো তরঙ্গ, একটা হলো কণা ধর্ম। এই কণা ধর্ম মেইনলি তোমাদের এইচএসসি পরীক্ষায় আলোচনা করা আছে। অনেক ধরনের আলো ধর্ম আছে, বুঝতে পারছো? তারপরে আলোর বেগ আছে, আলোর সরলরেখি বরাবর যায়, এগুলো আছে। আচ্ছা, তো আলোর কণা রূপে আচরণ করে এটি ফোটন নামে কণা বহন করে। মানে এই যে কণা ধর্ম, এইটা তোমার ফোটন কণা কি করে, বহন করে। এটা কি করে? এটা ফোটন কণা বহন করে। বুঝতে পারছো? এইটা আবিষ্কার করছে কে জানো? এটা আবিষ্কার করছেন আলবার্ট আইনস্টাইন। জানি না বানান হইতেছে কিনা, আমি আসলে বানান এবং চিত্রতে খুবই কাঁচা। আচ্ছা, বুঝতে পারছো? তো এটা কণা ধর্ম। এখন আমরা কি বলছিলাম? আলোর ইম্পর্টেন্ট কয়টা? ৩ টা। একটা হইলো প্রতিফলন, প্রতিফলন, আরেকটা হইলো প্রতিসরণ, আরেকটা কি শোষণ। ওকে, এই জায়গার মধ্যে প্রতিসরণের নামে তোমাদের চ্যাপ্টার 9 ই আছে। বুঝতে পারছো? আলোর প্রতিসরণ নামে। এবং আমরা আজকে পড়বো আলোর প্রতিফলন সম্পর্কে এবং আলোর শোষণ সম্পর্কে। শোষণের যেটুকু পর্যন্ত আমরা এখন পর্যন্ত বললাম, এইগুলোই মেইনলি আলোর শোষণটা। বুঝতে পারছো? ওকে, নেক্সট। এখন আমরা চলে আসলাম আলোর প্রতিফলন চ্যাপ্টারটার নামও আলোর প্রতিফলন, চ্যাপ্টারটার হেডলাইনের নামও আলোর প্রতিফলন। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা বুঝার চেষ্টা করি। যখন আলো কোনো মসৃণ বা প্রতিফলক পৃষ্ঠে আপতিত হয়ে একই মাধ্যমের দিকে ফিরে আসে, সেই প্রক্রিয়াকে আলোর প্রতিফলন বলে। বুঝতে পারছো? আচ্ছা, কিছুই বুঝো নাই। ধরো তুমি কিছুই বুঝো নাই। ধরো তুমি আলোটারে এই দিক বরাবর কি করছো? এই দিক বরাবর দিছো। বুঝতে পারছো? ধরো এই দিক বরাবর কি করছো? আপতিত করছো। বুঝতে পারছো? এই দিক বরাবর আপতিত করছো এই আলোক রশ্মিরে। সে কি করবে? এই দিক বরাবর প্রতিফলিত হবে। এদিক বরাবর কি হবে? প্রতিফলিত হবে। তার মানে এই রশ্মির নাম কি? এই রশ্মির নাম হইলো আপতিত রশ্মি। ওকে? আর এই রশ্মির নাম কি? প্রতিফলিত রশ্মি। এবং মজার বিষয় হইতেছে, আর এইটাকে কি বলা হয়? এটারে বলা হয় হইলো অভিলম্ব। বুঝতে পারছো? মজার বিষয় হইতেছে এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যত ডিগ্রি কোণ করছে, থিটা আই ধরো এটা, এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরো এটা থিটা আর, দুইটাই কি সমান। এইটাই তোমাকে এখানে বোঝানো হইতেছে। ওকে, সরি, এটাই বলা হয় কি আলোর প্রতিফলন। বুঝতে পারছো? এবং এইটারে বলা হয় কি আপতন বিন্দু। এটারে কি বলা হয়? আপতন বিন্দু। এগুলা জাস্ট নামগুলা ভালো করে এটা বোঝার চেষ্টা করি যে কোনটা কোন জায়গায় বসে। আমরা নেক্সট স্টেপ হলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। বুঝতে পারছো এগুলা? আচ্ছা, এখন আসুন নেক্সট স্লাইড।
আচ্ছা, প্রতিফলনের সূত্র আছে মেইনলি দুইটা। ওকে, একটা কি, একটা হলো এইভাবে। আচ্ছা, আমি এটা একটু আঁইকা দেখাই। প্রথমে কি হয়, আলো এদিকে আসা, সরি রে আমার, আজকে এইটা একটু ঝামেলা হবেই আমার, আঁকা মানে হাত কাঁপবে, আঁকা বাঁকা আঁকা হবে, আঁকাটা সুন্দর হবে না। এটা এইভাবে না দিয়ে ধরো এইটা, হ্যাঁ, এবং এটা গেছে, তারপরে গেছে এইদিকে, এর সাথে থিটা আর উৎপন্ন হয়েছে, এর সাথে থেটা আই উৎপন্ন হয়েছে, এটা তো তোমরা জানোই। সেটাই উৎপন্ন হয়েছে। ওকে, এটা তো তোমরা জানো। তো এখানে প্রথম সূত্রে বলা হয়েছে আপতন কোণ, সরি, এটারে কিন্তু বলা হয় যে এটা যেহেতু আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যে কোণ, তার মানে এটা বলা হয় হলো আপতন কোণ। এটা কি বলা হয়, আপতন কোণ। এবং এটা যেহেতু প্রতিফলিত এবং অবিলম্বের মধ্যে রশ্মি, জন্য এটা বলা হয় হইলো প্রতিফলন। বুঝতে পারছো? তো প্রথম সূত্রে বলা হয়েছে এই যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুইটা কি সমান, সমান না? অবভিয়াসলি সমান। আর সেকেন্ডটা বলা হয়েছে আপতন রশ্মি, এটা আপতন না, এটা আপতিত রশ্মি হবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই তলে অবস্থান করছে। দেখো তো, একটি একই তলে অবস্থান করতেছে, একই তলে অবস্থান করছে। তোদের এই দুইটা সূত্র, এই দুইটা সূত্র যে মানবে সেই তোমার কি আলোর প্রতিফলনের মধ্যেই পড়বে। ওকে, আচ্ছা, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। কিন্তু যদি না বুঝো আমরা কিন্তু কমেন্টে জানাবো, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মসৃণ এবং অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন, ধরো এটা একটা অভিলম্ব, এটা তো, আচ্ছা মসৃণ কাকে বলে বলতো, যেটার মধ্যে খাঁজ কাটা বা নাই, এটা একদম প্লেন যে জিনিসটা, এটার আমরা কি বলা হয়, এই জিনিসটার আমরা বলা হয় মসৃণ। ওকে, আচ্ছা, ধরো তুমি এই দিক থেকে কি করলা, আলোরে আপতিত করলা, আলো আবার কি করলো, এই দিক বরাবর প্রতিফলিত হইলো, তার মানে এই দিক বরাবর আপতিত করলা, এই দিক বরাবর প্রতিফলিত হইলো। তাইলে এই জায়গাটার মধ্যে কি হবে, এই জায়গাটা হইলো অবিলম্ব, এই জায়গাটা কি অবিলম্ব, এই জায়গাটা হইলো অবিলম্ব, এই জায়গাটা হইলো আপতিত রশ্মি, আর এটা কি, এইটা হইলো প্রতিফলিত রশ্মি। বুঝতে পারছো? তো এটা কি হবে, এই যে থেটা আই অর্থাৎ আপতন কোণ যেটা আর প্রতিসরণ কোণ কি হবে, দুইটা সমান হবে। আমার আঁকার মধ্যে ঝামেলা থাকতে পারে আজকের ক্লাসে, প্রত্যেকটা সময় আঁকার মধ্যে ঝামেলা থাকতে পারে, বাট তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা তখন ইজিলি সবকিছু ভালো থেকে আঁকা হবে। আচ্ছা, এখন আসো অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন। অমসৃণ জিনিসটা কি, কিন্তু এই জায়গার মধ্যে খাঁজ কাটা, খাঁজ কাটা আছে না, এই জায়গার মধ্যে খাঁজ কাটা, তুমি যখন এইটার এইদিকে ফেলো, এইদিকে তুমি আপতন করবা, এটা ধরো এইদিকে গেল, বুঝতে পারছো, এটা ধরো এইদিকে গেল। এখন আবার ধরো তুমি এটার এইদিকে একটা প্রতিফলন করলা, এটা গেল এইদিকে। তার মানে তোমার প্রথমে এই যে তোমার কি বলছিলাম, এই জায়গাটারে আপতিত কোণ, এই যে আপতিত যে তোমার সরলরেখাটাতে, এই জায়গাটার মধ্যে তোমার একটা স্পর্শ কোণ আঁকা লাগবে, এই জায়গাটার মধ্যে তোমার কি একটা স্পর্শ কোণ আঁকা লাগবে। তারপরে এই স্পর্শ কোণের সরি সরি স্পর্শক আঁকা লাগবে। তারপরে এই স্পর্শকের উপরে যে লম্বটা আঁকবা, এটা হলো অবিলম্ব এবং এটা হলো থিটা আই, আর এটা হলো কি, এটা হলো থেটা আর। বুঝতে পারছো আমার কথা? সেম এখানের মধ্যে একটা স্পর্শক আঁকছো, এর উপরে তুমি যখন একটা আহ লম্ব আঁকবা, তখন এটাই হবে অবিলম্ব এবং এটাই হবে থিটা আই এবং এটাই হবে থেটা আর। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। তো মসৃণ অমসৃণ পৃষ্ঠের প্রতিফলন কেমনে হয় বুঝতে পারছো? এখানে দেখো তো, তোমার এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া মসৃণেরটা তো মাইনা নিলাম, কিন্তু অমসৃণে কি আলোর প্রতিফলন হয়েছে? হ্যাঁ ভাইয়া হয়েছে। কেন ভাইয়া? তুমি যখন এটার স্পর্শক আঁকা দেখতেছো, তুমি একটা স্পর্শক আঁকছো, তার মানে এইটা ধরো একটা তল, স্পর্শক কি একটা তল, তার মানে তুমি যখন আপতিত রশ্মিরে ফালাইছো এদিকে, প্রতিফলিত রশ্মি হইছে, দুইটাই কি একই বিন্দুতে এসে মিলতেছে না? তার মানে কি, আমাদের প্রথম সূত্র কিন্তু মিলে গেছে যে থিটা আই আর থেটা আর সমান, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণ, সরি প্রতিসরণ কোণ সমান প্রতিফলন কোণ। তো এই জায়গার মধ্যে এই অবিলম্ব, তারপরে হইলো থেটা আই, সরি আপতন, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এই তিনটে কি হইছে, এই তিনটে একই তলের মধ্যে অবস্থান করতেছে না। যেহেতু আমাদের দুইটা সূত্র মানছে, তার মানে কি এটা প্রতিফলনের মানছে, এই জন্য এটা কি প্রতিফলন হইছে। সো দ্যাট এইটা। এখন আসো নেক্সট, আয়না। আমরা আয়না চিনি, বাট আমরা দর্পণটা চিনি না। আয়না আর দর্পণ একই কথা, বুঝতে পারছো? তো এই আয়না আর দর্পণ হলো প্রধানত দুই প্রকার, একটা হলো সমতল দর্পণ, একটা হলো বুলীয় দর্পণ। বুঝতে পারছো? প্রধানত আয়না বা দর্পণ কয় প্রকার, দুই প্রকার, একটা হলো সমতল দর্পণ আর একটা কি বুলীয় দর্পণ। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, এই বুলীয় দর্পণ আবার দুই প্রকার, একটা হইলো উত্তল দর্পণ আর একটা কি অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ আর একটা কি অবতল দর্পণ। বুঝতে পারছো? তো সমতল দর্পণটা হইলো এইভাবে থাকবে, এটা সবগুলো সমতল থাকবে, অর্থাৎ সরল রেখা বরাবর থাকবে, এবং উত্তল দর্পণ এবং অবতল দর্পণ থাকবে কিভাবে, এটা আমরা পরবর্তী স্লাইডে ভালো করে ব্যাখ্যা করব। আসো নেক্সট। আচ্ছা,
তো সমতল দর্পণ, এই দর্পণ সমতল এবং মসৃণ, এই দর্পণ কি সমতল এবং মসৃণ। সমতল দর্পণে যেভাবে আলোক রশ্মি প্রতিফলিত হয় ঠিক একই আকারের এবং সমান দূরত্বে প্রতিচ্ছবি তৈরি হয়। যেমন ধরো এইটা হলো একটা দর্পণ, এটা হলো তোমার সমতল দর্পণ, বুঝতে পারছো? যখন সরল রেখা থাকে মানে একই মানে লম্বা থাকে তখন এটা কি হয়, সমতল দর্পণ। সমতল দর্পণের তোমাদেরকে যদি সঠিক একটা উদাহরণ দিই যে একই আকারের এবং একই সমান দূরত্বে, ধরো আমাদের বাসার যে আয়না আছে না, বাসার আয়নায় কি আমরা যখন নিজের দাঁড় করাই আমাদের সম্পূর্ণ প্রতিচ্ছবি দেখতে পারি না? এই যে প্রতিচ্ছবিটা দেখতে পারি এটা হলো তোমার বাসার আয়না কি সমতল দর্পণ, বুঝতে পারছো? এখন আসো উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। উত্তল দর্পণ জিনিসটা কি? উত্তল দর্পণ জিনিসটা হলো তোমার উত্তল দর্পণ জিনিসটা হলো তোমার একটা গুলীয় দর্পণ। উত্তল দর্পণ এবং অবতল দর্পণ কি, এটা হলো একটা গুলীয় দর্পণ। যেহেতু এটা গুলীয় দর্পণ তাই এইটা হলো তোমার এইভাবে, এটা গুলের মানে গুলীয় মানে গোলকরে কাটা হয়েছে দুইটাই, বুঝছো? এখন আমাদের মধ্যে দুইটা ওয়ার্ড শেখা লাগবে, একটা হলো পারা, একটা হলো উত্তল দিক আর একটা হলো অবতল দিক। উত্তল দিক কোনটা বলতে পারবো আমার কেউ? সরি, একটু মিটাইয়া আবার নতুন করে। উত্তল দিক কোনটা আমার কেউ বলতে পারবা? মনে মনে চিন্তা করো তো। উত্তল দিক হইলো উপরের দিক, উত্তল দিক কোনটা? উপরের দিক। এবং এই ভিতরেরটা হইলো অবতল দিক, ভিতরেরটা কি অবতল দিক আর উপরেরটা উত্তল দিক, বুঝতে পারছো? এগুলো এখানে মিটাই দিই। তো আশা করি এই জিনিসটা তোমরা কি করছো, বুঝতে পারছো। আচ্ছা, তো এই জায়গার মধ্যে উত্তল দর্পণে তোমার অবতল দিকে কি করা থাকবে, উত্তল দর্পণে অবতলে পাড়া লাগানো থাকবে। যেমন দেখো এই পাড়া জিনিসটা যদি তোমাকে বলি, আমাদের যে আয়নাটা আছে বাসার মধ্যে, যে আয়নাটা আছে এটাই কি হয়, পিছন দিকে কিছু একটা লাগানো থাকে না, প্রলেপ, কিছু একটা প্রলেপ লাগানো থাকে, এইটাই হইলো তোমার পাড়া, বুঝতে পারছো? আর অবতল দর্পণে উত্তল দিকে পাড়ার লাগানো থাকে, বুঝতে পারছো? এই হইলো উত্তল দর্পণ আর অবতল দর্পণ। এখন আসো আমরা ভালো করে এটা চেনার চেষ্টা করব। আচ্ছা, এটা কি বুঝতে পারছো? উত্তল দর্পণ কখন হবে, যখন তোমার অবতল অংশে পাড়া লাগানো থাকবে। অবতল দর্পণ হবে যখন তোমার উত্তল অংশে পাড়া লাগানো থাকবে। এইটা একদম সহজ কনসেপ্ট। আসো নেক্সট। ভাইয়া আমরা কিন্তু আস্তে আস্তে ইম্পর্টেন্ট জায়গায় গুলা ঢুকে যেতেছি, বুঝতে পারছো? সো বি কেয়ারফুল। আচ্ছা, এখন আমরা এখন যেই পড়াগুলো পড়বো এই সবগুলো হইলো তোমার গুলীয় দর্পণের ক্ষেত্রে। উত্তল নাকি অবতল এটা আমরা আস্তে আস্তে বের করবো। আচ্ছা, ধরো এটা কি একটা গোলক ছিল না? মেইনলি এটা তো একটা গোলক ছিল। আমার আঁকা হয় না রে। আচ্ছা, ধরো এটা তো একটা গোলক ছিল না? তারপরে আমরা কি করছি? এই গোলকটারে আমরা কাটছি। ওকে? তার মানে কি এটা হইলো গুলীয় দর্পণ। ওকে? আচ্ছা, প্রথম টাইপ গেল। নেক্সট, যেহেতু এটা একটা গোলক ছিল, যেহেতু এটা একটা গোলক ছিল তার মানে গোলকের মধ্যে নিশ্চয়ই একটা কেন্দ্র ছিল। ওকে? গোলকের মধ্যে কি ছিল? নিশ্চয়ই একটা কেন্দ্র ছিল। আচ্ছা, এই গোলকটারে আমি আবার কাইটা দিই। এই জায়গার মধ্যে তোমার কিছু জিনিস এখন পরিচয় জানা লাগবে। কি জানা লাগবে? পরিচয় জানা লাগবে। আমি যদি এদিকে পাড়া লাগাই তাইলে এটা কোন দর্পণ হইলো বলো তো ভাইয়া? বলতে পারবা? এটা হইলো অবতল দর্পণ। কেন? কারণ আমি উত্তল দিকে পাড়া লাগাইছি, সো দ্যাট এটা অবতল দর্পণ। বুঝতে পারছো? তো এইগুলোকের মধ্যে যেটা আছে এটারে আমরা কি বলছি একটু আগে? কেন্দ্র বলছি বা সেন্টার। সেন্টারের সি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এবং এই জায়গাটারে বলা হয় যে মেরু। এই জায়গায় কি বলা হয়? মেরু। মেরুর ইংরেজি পুল, এজন্য পি দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছো? এবং কেন্দ্র এবং মেরুর যে মধ্যবর্তী যে জায়গাটা একদম মিডিলে, এটারে কি বলা হয়? এটারে বলা হয় ফোকাস। এটারে কি বলা হয়? এটারে বলা হয় ফোকাস বা স্মল এফ বা ক্যাপিটাল এফ, যেটা দ্বারা তুমি প্রকাশ করো। এবং এইটা আছে না, এটারে বলা হয় হইলো প্রধান অক্ষ। এই সম্পূর্ণ অক্ষটারে কি বলা হয়? প্রধান অক্ষ। ওকে? আশা করি জিনিসগুলো বুঝতে পারছো নাকি বুঝো নাই? আমি আবার বলি, এটা যদি একটা গোলক হয় তাহলে এটার মধ্যে কি থাকে? সেন্টার, সো দ্যাট আমরা এখানে সেন্টার বসাইলাম। এবং এই জায়গাটারে কি বলা হয়? এই জায়গাটারে বলা হয় মেরু। এবং মেরু এবং সেন্টারের মিডিলে আছে কি? ফোকাস। এবং এই সম্পূর্ণটা যেই তলের উপর অবস্থান করছে এটাকে আমরা কি বলি? প্রধান অক্ষ। শেষ। ওকে, এখন আসো নেক্সট। এখন অবতল দর্পণের রশ্মি চিত্র বা হ্যাঁ রশ্মি চিত্র। এখন অবতল দর্পণ কেমনে আঁকে ভাইয়া? আমরা যদি উত্তল দিকে পাড়া লাগাই দিই তাইলে এটা কি হয়ে যাবে? এটা তোমার অবতল দর্পণ হয়ে যাবে। যখন আমরা উত্তল দিকে পাড়া লাগাইয়া দিমু তখন এটা কি হয়ে যাবে? অবতল দর্পণ হয়ে যাবে। ওকে? আচ্ছা, এই জায়গায় ধরো এইটা কেন্দ্র হইলো। এগুলা তোমরা একটু নিজেরা মাপ যোগ করে আঁকবা, বুঝছো? আমি তো আমার হাতে তো পেন্সিল কম্পাস নাই, সো দ্যাট আমি এইভাবে লিখতে পারতেছি না। বুঝতে পারছো আমার কথা? মাপ যোগ বুঝতে পারছো কি? তুমি যখন একটা বৃত্ত আঁকবা না, তুমি একটা কাজ করবা, এই জায়গার মধ্যে কম্পাস ধরে
এইভাবে 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 একটা বৃত্ত আঁকলা, আঁকছো? ওকে। আঁকার পরে তুমি যে আঁকার পরে একটা কাজ করবা। কাজটা হইলো তারপরে এই পার্ট সম্পূর্ণটা কি করবা মিটাইয়া দিবা। তারপরে এই পার্ট রইল না? এইটার থেকে তুমি একটা রশ্মি নিবা, তারপরে এখানে তুমি কাউন্ট করবা। বুঝতে পারছো? ভাইয়ার হাতে তো এখন আর কিছু নাই, এইজন্য আমি এখন এগুলা করতে পারতেছি না। আসো নেক্সট। তো এটা কি বুঝতে পারছো? এটা কেন্দ্র, এটা হলো ফোকাস এবং এটা হলো কি পোল বা মেরু। এখন অবতল দর্পণের রশ্মি চিত্রে ৩ টা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে। ৩ টা খুবই গুরুত্বপূর্ণ কি আছে? নিয়ম আছে। যেগুলো তোমাদের মুখস্থ করতে বলবো না, বাট এগুলা পড়তে, পড়তে তোমাদের জানা হয়ে যাবে। নয়ন লেখা দিছি নাকি? নিয়ম রে, নিয়ম আছে। আচ্ছা, এটা কি? ১ নাম্বার নিয়মে বলছে তোমার আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হবে। ধরো আলোক রশ্মি এইখানে আছে প্রধান অক্ষের সমান্তরালে। তার মানে এইটা হলো প্রধান অক্ষ এবং এই প্রধান অক্ষের সমান্তরালে যদি এটা যায়, দেখতে পারছো? আহ আলোক রশ্মি প্রধান অক্ষের যদি সমান্তরালে যায়, তাহলে এটা কি হবে? এইটা তোমার প্রধান ফোকাস বরাবর, অর্থাৎ এটা ফোকাস না, এই ফোকাস বরাবর কি হবে? প্রতিফলিত হবে। তার মানে আলোক রশ্মি তোমার গেছে কোন দিকে? আলোক রশ্মি তোমার গেছে হইলো প্রধান অক্ষের সমান্তরালে, প্রতিফলিত হইছে কোন দিকে? প্রধান ফোকাসের দিকে। তখন বলবো ভাই এটা কি বলে? জাস্ট আমি এই কথার আলোকে এই জিনিসটা এখানে আঁকছি। বুঝতে পারছো? একটু হোল্ড করো, একটু হোল্ড করো। তারপরে বুঝাবো তোমাদেরকে কি বললাম। আমরা যখন রুল অফ 6 এ যাবো, বিশ্বাস করো ভাই, ইনশাআল্লাহ খুব ভালো করে তোমরা পারবা। আর এইগুলাই ইম্পর্টেন্ট। এগুলা পরীক্ষায় আসবে না। এখন যেগুলো পড়াইতেছি এগুলো পরীক্ষায় আসবে না। তবে এগুলো তোমার নিয়ম আগে জানা লাগবে। আচ্ছা, তুমি কি ১, ২ না জেনে তুমি কি ১ + ২ = যে ৩ হয় এটা জেনে যাবা? না। তাহলে তোমার এই জিনিসটা জানার জন্য এখানে যাওয়া লাগবে। সো দ্যাট আমি এটাই করতেছি। ওকে? আচ্ছা আসো নেক্সট। ২ নাম্বার নিয়মে আসো। এটা কত? নিয়ম ২। বলছে যে আচ্ছা এখানে আমরা আগে একটু আইকা দেই। এটা হলো কেন্দ্র, এটা কি? এটা হলো ফোকাস, এটা হলো অবতল দর্পণ। এইজন্য এইদিকে পাড়া লাগানো থাকবে এবং এটা কি? এটা হইলো পুল বা মেরু। এখন বলছে আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হলে। আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হলে একই বরাবর কি হবে? প্রতিফলিত হবে। আচ্ছা, এটা কি বলছে দেখি তো? আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হলে। এটা আমার জন্য আঁকাটা খুবই টাফ, কারণ আমার হাতে নাই পেন্সিল, কম্পাস কিছুই নেই। দেখছো? আঁকাটা খুবই টাফ হয়ে যাইতেছে। তাও আঁকার চেষ্টা করি। ধরো কি কেন্দ্র বরাবর কি হইছে? প্রতিফলিত হইছে। যখন তোমার আলোক রশ্মি কেন্দ্র বরাবর যাবে, তখন এটা কি হবে? সো আমার যখন তোমার আলোক রশ্মি কেন্দ্র বরাবর যাবে, তখন এটা কেন্দ্র বরাবর তো যাবেই, তোমার ব্যাক করবে কোন দিকে? কেন্দ্রের দিকেই ব্যাক করে ফেলবে। এই কথাটাই বলছে যে তোমার আলোক রশ্মি কেন্দ্র বরাবর গেছে, তারপরে ও ব্যাক করবে কোন দিকে? আবার কেন্দ্র বরাবরই ব্যাক করে ফেলবে। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। রুল নাম্বার ২ বুঝতে পারছো। এখন আসো রুল নাম্বার ৩। এটা হলো রুল নাম্বার ৩। এখানে বলছে আলোক রশ্মি ফোকাস বরাবর। আচ্ছা আমি আবার আঁকি। এটা একটা ঝামেলা হয়ে গেছে। আমি আগে আঁইকা রাখলে আরো ভালো হইতো। এইটা এইদিকে ফোকাস। পাড়া লাগাইলাম। এটা কি পুল। এখানে বলছে আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এমনে ধরো ফোকাস বরাবর যাবে না। ধরো আচ্ছা, আমি যে উপরের দিকে আঁকতেছি, তারপরে এইদিকে নিয়ে তারপর এইদিকে যাইতেছি, এইদিকে না গিয়ে তুমি নিচের দিক থেকে ওইদিকে যাইতে পারো, নো প্রবলেম। ওকে, আমি তোমাকে এটা নিচের দিক থেকে এঁকে দেখাই, নো প্রবলেম। নিচের দিক থেকে এঁকে দেখাই। হ্যাঁ, ধরো এটা এখানে। হ্যাঁ, বলছে যে আলোক রশ্মি ফোকাস বরাবর, আলোক রশ্মি কি বলছে? আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হলে, তাইলে এইদিকে ফোকাস, এই ফোকাস, সরি রে, আল্লাহ রে কি হইছে এগুলা। এই ফোকাস বরাবর যখন এটা আপতিত হবে, আমার এটা আঁকা হয় নাই, এখানে ধরো ফোকাস, তখন সে প্রধান অক্ষর সমান্তরালে কি হবে? প্রতিফলিত হবে। প্রধান অক্ষের সমান্তরালে কি হবে? প্রতিফলিত হবে। আপতিত হয়েছে ফোকাস বরাবর, গেছে কোন দিকে? প্রধান অক্ষের সমান্তরালে। আচ্ছা আমি তিনটে এখানের মধ্যে আবার রিক্যাপ করি। যখন সে যখন সে তোমার প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তখন সে কোন দিকে আপতিত হবে? ফোকাস বরাবর। যখন সে কেন্দ্র দিয়ে যাবে, তখন কি করবে? একই দিকে বেক করবে। যখন সে ফোকাস দিয়ে যাবে, তখন আবার সে প্রধান অক্ষের সমান্তরালে কি করবে? বেক করবে। বুঝতে পারছো? এই হইলো তিনটা নিয়ম। বুঝতে পারছো?
অবতল দর্পণের রশ্মিজিতের তিনটা ছিল, এই তিনটা ভালো করে তোমাদেরকে কি করলাম বুঝাই দিলাম। আসো নেক্সট। এখন আসো উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি করে স্যার? ভিতরের দিকে পাড়া লাগাই দেয়। কি করে স্যার? ভিতরের দিকে পাড়া লাগাইয়া দে। ওকে, আচ্ছা। প্রথম কি বলছে? আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে কাল্পনিক ভাবে, এখানে একটু আমার জন্য তোমাদের লেখা দেখা যাইতেছে না। আপতিত হলে কাল্পনিক ভাবে প্রধান ফোকাসে, এখানে হবে প্রধান ফোকাসে, ফোকাসে প্রধান ফোকাসের দিকে কি করবে? ব্যাক করবে বা প্রতিফলিত হবে। তো দেখো, ধরো এইটা হইলো কি? এইটা হইলো তার ফোকাস, এটা হইলো তার কেন্দ্র। ওকে, যখন সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, যখন সে কি করবে স্যার? যখন সে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, তখন কি করবে? সে কি করবে? ফোকাস বরাবর ব্যাক করবে। তার মানে এইদিকে ফোকাস। কিন্তু স্যার এটা তো স্যার তারা লাগানো থাকলে কি এইদিকে যাওয়া যায়? যেমন ধরো এখানে আমাদের বাসায় আয়না আছে, আমরা কি পিছনের দিকে দেখতে পারবো? কখনোই না, আমাদের সামনে থেকে দেখতে হবে। এটা কাল্পনিক ভাবে গেছে এবং এটা ব্যাক করছে কোন দিকে? প্রধান ফোকাস বরাবর। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটা আবার মানে একটু বলি। গেছে হইলো প্রধান অক্ষের সমান্তরালে, এটা তো তুমি দেখতে পারতেছো, প্রধান অক্ষের সমান্তরালে গেছে। যাওয়ার পরে কি করছে? এটা প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়েছে। তার মানে কি? প্রধান ফোকাস বরাবর গেছে, কিন্তু স্যার এখানে তো পাড়া লাগানো বিপরীত দিকে, সো দ্যাট এই দিকে যাবে না। তারপরে কি করতে? আর এই দিকে ব্যাক করছে। ওকে, এটা হলো তোমার ১ নাম্বার নিয়ম। এটাও ৩ টা নিয়ম আছে, একই নিয়ম। এটা আবার এখানে আঁকি একটু, তারপরে দেখি কি বলছে। ফোকাস কেন্দ্র, আলোক রশ্মি কেন্দ্র বরাবর আপতিত হলে, আলোক রশ্মি যদি তোমার কেন্দ্র বরাবর আপতিত হয় তাহলে একই বরাবর প্রতিফলিত হবে। এটা আগেরটাই বলছে যে আলোক রশ্মি যদি এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে এই দিক বরাবর আসে, কেন্দ্র বরাবর আপতিত হলে একই বরাবর ব্যাক করবে। কিন্তু স্যার মজার বিষয় হইতেছে এই দিকে তো তোমার আলো আসার কোনো তোমার এসে আছে। এই আমি উল্টা এঁকে ফেলছি রে, দাঁড়াও একটা মিনিট, আমি আবার এটা আঁকে দিই। এইটা উত্তল দর্পণের খেলা না, আমি তো অবতল দর্পণ এঁকে দিছি। এই হইলো তোমার উত্তল দর্পণ, এটা হইলো তোমার কি? উত্তল দর্পণ। সো এখানে কি? ফোকাস, এটা কি? ধরো কেন্দ্র। এখানে বলছে যে আলোক রশ্মি যদি আসে কেন্দ্র বরাবর, এদিকে তো সে ঢুকতে পারবে না, কাল্পনিক ভাবে ধরো ঢুকলো, কাল্পনিক ভাবে সে ঢুকলো, তার মানে সে বেক করবে একই দিকে। যদি এদিকে যায় এই দিকে বেক করবে। আমাদের কি ছিল? ২ নাম্বার নিয়মে কিন্তু আগেরটাও সেম ছিল। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো থার্ড নিয়ম। আবার আঁকা লাগে, এগুলো আসলে আঁকা রাখলে আগে ভালো হইতো, ভুল করছি আমি। আচ্ছা, তো এখানে আমাদের কি ছিল? এখানে ফোকাস, এখানে ছিল কি? কেন্দ্র। এই জায়গায় কি বলছে? আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হলে, আলোক রশ্মি কি? আলোক রশ্মি ফোকাস বরাবর আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। আলোক রশ্মি যদি ফোকাস বরাবর আসে, এই দিকে আসে, এইদিকে তো কাল্পনিক ভাবে আসলো, আসার পরে কই যাবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। তার মানে ফোকাস বরাবর আসছে, প্রধান অক্ষের সমান্তরালে কি করছে? বেক করছে। বুঝতে পারছো আমার কথা? আশা করি বুঝতে পারছো। ওকে, তিনটা আবার কি রিক্যাপ করা লাগবে। প্রথমে কি? প্রথমে যখন সে আহ প্রথমে যখন সমান্তরালে আসবে তখন সে কিভাবে বেক করবে? প্রথমে যখন সে সমান্তরালে আসবে তখন স্যার সে তোমার প্রধান অক্ষের সমান্তরালে যখন আপতিত হবে তখন তোমার কাল্পনিক ভাবে, এটা কি কাল্পনিক ভাবে? কেন স্যার? এদিকে পাড়া লাগানো, পাড়ার এদিকে আসা যায় না, তো কাল্পনিক ভাবে সে প্রধান ফোকাস বরাবর যাবে। তার মানে এদিকে প্রধান ফোকাস বরাবর গেল, আবার সেই দিকে যাবে। বুঝতে পারছো? ১ নাম্বার। ২ নাম্বার কি বলছে? ২ নাম্বার বলছে যখন সে কেন্দ্র বরাবর আসবে, এদিকে তো ঢোকা যায় না, সো দ্যাট এদিকে, তার মানে এইদিকে যখন আসবে তখন সে কি করবে? ব্যাক করবে। এর মানে এই বিপরীত, মানে একই বরাবর ব্যাক করবে। আর থার্ড তো এইটাই, থার্ড এইটাই। বুঝতে পারছো আমার কথা? আশা করি কিন্তু বুঝতে পারছো। যদি না বুঝো আমাকে জানাবা। ওকে, রুল অফ 6 কথাটা কিন্তু খুবই সুন্দর এবং পরীক্ষার মধ্যে চোখ বন্ধ করবা, চোখ বন্ধ করে এই ধরনের প্রশ্ন ইনশাআল্লাহ তোমরা পাবাই পাবা। যদি না পাও আমাকে জানাবা যে স্যার রুল অফ 6 থেকে প্রশ্ন আসে নাই। রুল অফ 6 জিনিসটা কি? জানা লাগবে না? আমরা জানি। মানে আমরা জানি না, আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, এখন আসো। আমাদের এখানে একটা স্লাইড মিসিং লাগতেছে, বাট চলো শুরু করি। রুল অফ 6 এ তোমার ৬ টা মানে ৬ টা মান থাকবে, ৬ টা পয়েন্ট থাকবে। ৬ টা কি থাকবে? পয়েন্ট থাকবে। বুঝতে পারছো? তো এই জায়গার মধ্যে তোমার বস্তু যেই জায়গা থেকে আলো ফেলবে, বস্তুর যে অবস্থান আর যে জায়গায় গিয়ে বিম্ব তৈরি হবে, এই ২ টার যোগফল সবসময় কি হবে? ৬ হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা ধরো
এটা কি, এটা কি আমাদের মানে রেখার মধ্যে পড়তেছে না। তো এটার ধরো অসীম, 1 সমান কি, 1 সমান হইল অসীম, 1 সমান কি অসীম। আচ্ছা একটা মিনিট, আমি এই জায়গার মধ্যে কেন্দ্রটা ধইরা নিই। এটা হইলো ধরো কেন্দ্র, এটা হইলো ধরো ফোকাস, এটা হইলো কি অবতল দর্পণ। কেন্দ্র এগুলা কিন্তু খুব ভালো করে জানার চেষ্টা করবা, বুঝতে পারছো? আর এই যে আমি আলোক এই যে রুল অফ 6 এর যে ম্যাথ গুলা করাইতেছি, এগুলা তোমার একুরেট নাও হইতে পারে, কারণ আমার হাতের মধ্যে মানে এই একুরেসিটি নাই। বাট তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে করবা তখন এটা ইজিলি পারবা। ওকে, আচ্ছা, এক নাম্বারটা হলো অসীম, দুই নাম্বারটা তোমার হবে এই জায়গার মধ্যে। আহ এটা হলো 2, এটা কই দাঁড়াইতেছে, এটা যদি হয় অসীম, এটা তো কেন্দ্র তুমি আমি জানি, তার মানে অসীম এবং কেন্দ্রের মধ্যে, অসীম ও সেন্টার লিখে দিই মধ্যে, বুঝতে পারছো? তারপরে 3 নাম্বারটা কই দাঁড়াবে, 3 নাম্বারটা দাঁড়াবে হইলো তোমার সেন্টারে, বুঝতে পারছো? 4 নাম্বারটা দাঁড়াবে সেন্টার ও ফোকাসের মধ্যে, বুঝতে পারছো? 5 নাম্বারটা কই দাঁড়াবে, 5 নাম্বারটা দাঁড়াবে ফোকাসে, বুঝতে পারছো? আর এই যে এইটা যে পুল, এটা কি এই জায়গাটারে বলা হয় পুল বা মেরু। তো এইটা কই দাঁড়াবে, 6 নাম্বারটা দাঁড়াবে পুল বা মেরুর মধ্যে, পুল বা মেরুর মধ্যে। ইয়েস, সরি, পুল বা মেরু আমি কি বলতেছি, ফোকাস এবং মেরুর মধ্যে 6 নাম্বারটা, ফোকাস ও পুলের মধ্যে। হ্যাঁ, কথাগুলো কিন্তু ভালো করে জানা বোঝার চেষ্টা করবা। 1 নাম্বার কই দাঁড়াবে অসীমে, 2 নাম্বার কই দাঁড়াবে কেন্দ্র এবং অসীমের মধ্যে, 3 নাম্বার কই দাঁড়াবে কেন্দ্রে, 4 নাম্বার কই দাঁড়াবে কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, 5 নাম্বার কই দাঁড়াবে ফোকাসে, 6 নাম্বার কই দাঁড়াবে ফোকাস ও মেরুর মধ্যে, বুঝতে পারছো? আচ্ছা ওকে, তো এখন যদি তোমার প্রশ্ন করা হয় তুমি অসীম থেকে একটা আলো ছাড়ছো, এটা কোন দিকে যাবে? অসীম মানে কত 1, তোমার আনসার আসছে কত 6, তাহলে তোমার কোন দিকে যাবে, এই 5 নাম্বার দিকে যাবে। 5 নাম্বার কি ফোকাসের দিকে যাবে, বুঝতে পারছো? আসলে 2, যদি তুমি 2 থেকে ছাড়ো তাহলে কই যাবে, 4 নাম্বারে যাবে। অর্থাৎ তুমি যখন অসীম এবং কেন্দ্রের মধ্য থেকে দাঁড়ায় আলোটা ছাড়বা তখন এটা কোন দিকে যাবে, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যাবে। অর্থাৎ এটা হলো 6, বুঝতে পারছো? তারপর এখানে হলো 6, তারপরে তুমি 3 থেকে ছাড়লে 3 এর দিকেই যাবে, মানে হলো কেন্দ্র থেকে ছাড়লে কেন্দ্র হয়ে বিম্ব কেন্দ্রে গঠিত হবে, বস্তু কেন্দ্রে থাকলে বিম্ব কেন্দ্রে গঠিত হবে। 4 নাম্বার হলো কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থাকলে তোমার ওই যে বিম্ব কই তৈরি হবে, অসীম এবং কেন্দ্রের মধ্যে তৈরি হবে, বুঝতে পারছো? 5 নাম্বার থেকে ছাড়লে তোমার কই দাঁড়াবে, 5 নাম্বার থেকে ছাড়লে তোমার 1 নাম্বার দাঁড়াবে, 5 নাম্বার থেকে ছাড়লে তোমার বিম্ব কই দাঁড়াবে, 1 নাম্বারে দাঁড়াবে। আর 6 নাম্বার থেকে যখন তুমি ছাড়বা তখন তোমার বিম্ব কই হয়ে যাবে, দর্পণের একদম পিছনে হয়ে যাবে। এটা একটু মনে রাখবা। এই যে 1 নাম্বার আর সরি 6 নাম্বার আর 1 নাম্বার এটার মধ্যে একটু ঝালেমা আছে। ঝালেমা মানে ঝামেলা, বুঝছো? ঝালেমা আছে। এটা আমি তোমার একটু বলতেছি, একটু হোল্ড করো। আমরা এখন রুল অফ 6 টা যখন পড়বো তখন ভালো করে জানার চেষ্টা করবো। আসো নেক্সট, মানে রুল অফ 6 এর এই জিনিসগুলো বুঝতে পারতেছো তো? এগুলো আগে তোমরা খাতার মধ্যে নোট করে নিবা। নোট করার পরে আমি যখন রুল অফ 6 শুরু করব, এখনো কিন্তু রুল অফ 6 শুরু হয় নাই, তখন কিন্তু ভালো করে তোমরা বুঝতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আসো নেক্সট স্লাইড। এখন অবতল দর্পণের ক্ষেত্রে কিছু কথাবার্তা আছে, এই কথাবার্তাগুলো তোমার জানা লাগবে। কি কথাবার্তা? আমাদের এই যে বস্তুগুলা, আমাদের তিনটা, যেমন ধরো তুমি কই থাকো, আমি থাকি তোমার মেজর টিলা সিলেটে। So, আমার একটা কি আছে, আমার একটা অবস্থান আছে, অমুক জায়গায় আছি। তো এইটারও এরকম অবস্থান আছে। তো আমাদের প্রথমে জানা লাগবে বস্তুটার বিম্বের অবস্থানটা কোথায়, তারপরে যে জানা লাগবে যে তোমার বিম্বের তোমার প্রকৃতিটা কি হইছে, আর জানা লাগবে বিম্বের আকৃতিটা কি, বুঝতে পারছো? এই তিনটা আমাদের জানা লাগবে। তো অবস্থান আমি তো তোমার শিখিয়ে দিলাম, তোমার বিম্ব কোন জায়গায় গঠিত হবে, যদি একে ছাড়ো 5 এ গঠিত হবে, 5 কে কি বলে, 5 কে বলা হয় ফোকাস। ক্লিয়ার? ওকে, এরকম বলবা যে ফোকাসে তৈরি হয়ে যায়। একে যদি তুমি দাঁড়ায় থাকো তাহলে তোমার বিম্ব গঠিত হবে 5, এরকম। প্রকৃতি, আসো প্রকৃতি জিনিসটা কি? প্রকৃতি জিনিসটা তোমার জানা লাগবে, একটা হইলো বাস্তব আছে প্রকৃতি, আর একটা আছে কি অবাস্তব। তুমি যখন নিজেরে দেখতে পারো বাস্তবে তখন তোমার কি উল্টা মনে হয় না? সো দ্যাট এটা হইলো উল্টো, বাস্তব এবং উল্টো। প্রকৃতি তোমার কি হইতে পারে, বাস্তব হইতে পারে আর উল্টো, বাস্তব প্লাস উল্টো এই দুইটা হবে। যখনই তোমার প্রকৃতি বাস্তব হয়ে যাবে তখনই তোমার কি হয়ে যাবে, উল্টো হয়ে যাবে।
আর অবাস্তব হইলে কি হবে, সোজা হবে। বুঝতে পারছো? এই দুইটা হইলো তোমার কি, এই দুইটা হইলো তোমার প্রকৃতি। এখন আসো আমরা আকৃতিটা জানি। আকৃতি, এগুলো আমাদের শেষে আমি আরো ভালোভাবে রিক্যাপ করবো, তখন আরো ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, আকৃতিটা কি হবে? আকৃতিটা হবে তোমার অত্যন্ত খর্বিত, তারপরে আছে খর্বিত, তারপরে আছে সমান, তারপরে সরি সমান বানান হয়, সমান বানান হয়েছে ওই যে, তারপরে আছে সমান, তারপরে আছে বিবর্ধিত, বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আচ্ছা, অনেকে মনে করতে পারো যে স্যার এগুলা কি পড়াইতেছে ভাই, কি পড়াইতেছে মাথার উপর দিয়ে যেতেছে। আমি তোমাকে বলবো জাস্ট এই জিনিসটা দেখো, জাস্ট দেখতে থাকো, দেখো কি পড়াইতেছি, ইনশাল্লাহ ভালো করে বুঝতে পারবো। সো নেক্সট, অবতল দর্পণের বিম্ব। আমরা চলে আসলাম একদম ফার্স্ট টু লাস্ট। প্রথম বিসমিল্লাতে আমরা কি করব, এখানে কেন্দ্র বসাবো, এখানে কি করব, ফোকাস বসাবো। আচ্ছা, এগুলার নামগুলার আমি একটু সরি, এগুলার নামগুলারে আমি একটু উপরে বসাই। সেটা তো বুঝতে পারতেছে, এটা যে কেন্দ্র, এটা হলো তোমার কেন্দ্র, এটা হলো তোমার ফোকাস। ওকে, তো এখানের মধ্যে এটা কিসের, তোমার যেহেতু বলছে অবতল দর্পণ, তার মানে কি হবে স্যার, বাইরের দিকে পাড়া লাগানো থাকবে, উত্তল দিকে পাড়া লাগানো থাকবে। যখন তুমি অসীম থেকে ছাড়বা, যখন তুমি অসীম থেকে আলো ছাড়বা, তাহলে কই যাবে, যখন তুমি, এটা একটু জানা লাগবে, অসীম থেকে যখন ছাড়বা তার মানে এক থেকে যাচ্ছ, কই সে বিম্ব গঠিত হবে, পাশে, পাশ কই আছে, তোমার পাশ কই আছে, পাশ তোমার ফোকাস, তার মানে এই জায়গার মধ্যে এসে তোমার কি হবে, বিম্ব গঠিত হবে। অসীম থেকে ছাড়তেছো, কি বলছিলাম, 1 নাম্বারটা 6 নাম্বারটা একটু ক্রিটিক্যাল। অসীম থেকে ছাড়তেছো, এই অসীম থেকে এটা ছাড়লা, আবার আরেকটা আলোক রশ্মি ছাড়লা, তাহলে এই দুইটা কই এসে মিলিত হবে, এই যে জায়গায় এসে মিলিত হবে। বুঝতে পারছো, এই জায়গায় এসে কি করবে, মিলিত হবে। বুঝতে পারছো আমার কথা? এটা একটু মানে ইলজিক্যাল, বা আমার কাছে কেন জানি এটা লজিক মনে হয় না, এটা প্রথমে। আমরা ইনশাল্লাহ বাকি যেগুলো দেখবো খুবই লজিক্যাল জিনিস। ঠিক আমার কথা কি বুঝতে পারছো? সব সময় দুইটা আলোক রশ্মি ছাড়বা, দুইটা বা দুই অধিক তিনটাও ছাড়তে পারো, নো প্রবলেম। ওকে, আমাদের বইয়ে দুইটা আলোক রশ্মি ছাইরেই পড়ানো হয়েছে, ইন্টারে আবার 3-4টাও আছে। ওকে, আচ্ছা, এই জায়গায় কি হয়েছে, আলোক রশ্মি যখন তুমি এই দিকে ছাড়বা, আপতিত হয়েছে কোন দিকে, এই দিকে, এবং এটা আবার ছাড়ছো আপতিত হয়েছে কোন দিকে, এই দিকে। এরা মিলিত হয়েছে কোন জায়গায়, এরা মিলিত হয়েছে ফোকাসে। বুঝতে পারছো? এদের অবস্থান কই, এদের অবস্থান লিখবা ফোকাসে, ফোকাসে, এদের অবস্থান পাই গেছো না? ওকে, ওয়েলকাম। এখন এদের আকৃতি কি? এদের আকৃতি, যেমন ধরো এদের কোনো আকৃতি তোমার অত্যন্ত খর্বিত, এদের আকৃতি কি, অত্যন্ত খর্বিত। এখন বলবো যে আকৃতি কই থেকে কই কাউন্ট করে। আচ্ছা, আমি তোমাদের দেখাই দিয়েছি আকৃতি কই থেকে কই কাউন্ট করে। যেমন ধরো তোমার আমি এখানে দিলাম, এরা ধরো এই জায়গার মধ্যে এসে গঠিত হচ্ছে না, আমি অনেক উপর থেকে কই থেকে মারছি এটা তো বোঝা যাইতেছে না, আলোটা কোন দিক থেকে পড়তেছে, এটা অসীম থেকে না। তার মানে এই যে ধরো অসীমটা অনেক বড়, এটা ইনফিনিটি, এটা উপরে উঠতেছে উঠতেছে, এ তো আর ঠিকই আছে, ফিক্সড আছে। তার মানে এর বিম্বের আকৃতি কি হয়েছে, এর তুলনায় একবারে অত্যন্ত খর্বিত হয়েছে না, ওই জন্য আমি লিখছি অত্যন্ত খর্বিত। বুঝতে পারছো? এর প্রকৃতি কি হবে, এর প্রকৃতি এটা কি বাস্তব না, এটা কি বাস্তবে দেখা যাইতেছে, তার মানে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। ওকে, আসো নেক্সট। বুঝতে পারছো আমার কথা? 1 নাম্বার, যখন তোমার বলবে যে অসীম থেকে এসে আলো পড়তেছে, অর্থাৎ বস্তুর অবস্থান হইলো অসীমে, বিম্বের অবস্থান কই হবে, বিম্বের অবস্থান অসীম মানে এক, আমি কি মুখস্থ করেছিলাম, অসীম মানে এক, 2 মানে কি কেন্দ্র এবং অসীমের মধ্যে, 3 মানে কেন্দ্র, 4 মানে কেন্দ্র ও ফোকাসের মধ্যে, 5 মানে ফোকাসে, এবং 6 মানে কি ফোকাস এবং মেরুর মধ্যে। আমি কিন্তু ভালো করে বলছি। ওকে, আচ্ছা, তো আমি এই জায়গার মধ্যে কি করছি, এই জায়গাটার মধ্যে ভালো করে বলার চেষ্টা করছি, এবং এই যে তোমার কই থেকে কই এসে বসে এটা তো দেখতে পারতেছো। ওকে, এটা আশা করি বুঝতে পারছো। তো 1 নাম্বার আশা করি বুঝতে পারছো। এটা একটু, এটা একটু তোমার ধরো লজিক্যাল কম আর কি, লজিক আছে বাট এটা লজিক্যাল কম। নেক্সট গুলা খুবই লজিক্যাল। নেক্সট, এখন আসো অবতল দর্পণের বিম্ব। অবতল দর্পণের বিম্ব নাম্বার 2। নাম্বার 2 এর অবস্থানটা জানি কই বলছিলাম স্যার, বলতে পারবা? এটা হলো তোমার ফোকাস, এটা হলো তোমার কেন্দ্র। ধরো এদের কিন্তু এই যে এদের মধ্যবর্তী দূরত্ব গুলা, এই মধ্যবর্তী দূরত্ব গুলা খুবই মানে সেনসিটিভ। ওকে, এগুলা তুমি কম্পাস দিয়ে আঁকবা। আর তোমাদের যদি প্রয়োজন হয় আমি তোমাকে একটা খাতার মধ্যে আইকা দেখাই দিব। ওকে, তোমরা আমারে বইলো যদি তোমাদের দরকার হয়। অবস্থান, এখন কি বলছি, এখন ধরো এটা 2 নাম্বার অবস্থান থেকে বললাম, আগে কি পড়াইছি 1 নাম্বার পয়েন্ট, এখন আসো 2 নাম্বার পয়েন্ট।
2 নাম্বার পয়েন্টে বললাম যে 2 নাম্বার পয়েন্ট দিলে কই অবস্থান করতেছে? 2 নাম্বার পয়েন্ট অবস্থান করতেছে অসীম এবং কেন্দ্রের মধ্যে। অসীম ও কেন্দ্রের মধ্যে। অসীম ও কেন্দ্রের মধ্যে। এটা কিসের অবস্থান? এটা হলো বস্তুর অবস্থান। এইখানে কিন্তু লিখলে আবার কাটা, এখানে লিখলে আবার কাটা। এখানে শুধু লিখবা বিম্বের অবস্থানটা। এটা হলো বস্তুর অবস্থান কই? 2 নাম্বার মানে কি? অসীম এবং কেন্দ্রের মধ্যে। ধরো এইটা হইলো অসীম এবং কেন্দ্রের মধ্যে, ধরো এটা হইলো কেন্দ্র, তার মানে এটা হইলো অসীম এবং কেন্দ্রের মধ্যে। ওকে? এখন তুমি এই জায়গা থেকে কি করবা? ২ টা আলোক রশ্মি ছাড়বা। একটা ছাড়বা সমান্তরালে। এটা কি? এটা হলো কেন্দ্র, এটা হলো ফোকাস। একটা আলোক রশ্মি কি ছাড়বা? একটা আলোক রশ্মি ছাড়বা হইলো তোমার সমান্তরালে। ছাড়ছো? ওকে। ছাড়ার পর এটা কই যাবে? আমরা কি বলছিলাম? নাম্বার ১ অবতল দর্পণের রশ্মি চিত্রতে পড়েছিলাম নাম্বার ১ এ। কি পড়াইছিলাম? যখন তুমি প্রধান অক্ষের সমান্তরালে ছাড়বা, তখনই স্যার কি হবে? তখন স্যার সে ফোকাস বরাবর আল্লাহ হাফেজ দিয়ে বিদায় নিয়ে নিবে। বুঝতে পারছো? আমার এটা আঁকা হয়তো একটু ঝালেমা হইতেছে, কারণ এটা হবে স্বাভাবিক, আমার হচ্ছে স্কেল নাই। নেক্সট, তুমি যখন এটার কেন্দ্র বরাবর ছাড়বা, তুমি যখন এটা কি করবা? তুমি যখন এটার কেন্দ্র বরাবর ছাড়বা, তার মানে এটার এই দিক বরাবর ছাড়বা, এই দিক বরাবর ছাড়বা, তুমি যখন এটাকে, আমার আঁকাটা একদম মানে আজকে এই চ্যাপ্টারটা এই জন্য একটু ঝামেলা লাগে, যদি পেন্সিল কম্পাস না থাকে। এটা যখন এইদিকে ছাড়বা, তখন এটা কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে। ওকে? তাইলে এরা মিলিত হইছে কোন জায়গায় দেখো তো স্যার? এই জায়গার মধ্যে মিলিত হইছে। তার মানে এই জায়গাটার মধ্যে মিলিত হইছে। হ্যাঁ? তাহলে এই পয়েন্টটার নাম কি স্যার? কেন্দ্র, এবং এটা তো ফোকাস, তাহলে কেন্দ্র ফোকাসের মধ্যে। ওকে? তুমি ছাড়ছো কোথা থেকে? ২ থেকে ছাড়ছো, মিলিত হইছে কোথায়? এসে ৪ এ। তার মানে তার বিম্বের অবস্থান কই? বিম্বের অবস্থান হইলো কেন্দ্র ও ফোকাস এর মধ্যে। তোমরা একদম ভালো করে লিখবা। ওকে? মধ্যে। এখন আসো স্যার, এর আকৃতি কি হবে? দেখো এটা অনেক বড় না? এর তুলনায় এটা ছোট না? তার মানে এটা লিখবা যে খর্বিত। কিন্তু অত্যন্ত খর্বিত লিখবা না। কেন অত্যন্ত খর্বিত লিখবা না? কারণ স্যার এটা তো আমি কাউন্ট করতে পারতেছি বা সামথিং। বুঝতে পারছো? এটা প্রকৃতি কি হবে স্যার? এইটার প্রকৃতিও হবে বাস্তব ও উল্টো। বাস্তব থাকলে কি হবে? এটা উল্টো হবে। বাস্তব ও উল্টো। বুঝতে পারছো? আ আশা করি এটা বুঝতে পারছো। আসো নেক্সট ৩ নাম্বার স্লাইডে। এখন এই জিনিসটা, ১ টা মিনিট। নাহ। আচ্ছা। এখন আসো ৩ নাম্বার। ৩ নাম্বার পয়েন্টের নাম কি স্যার? কি বলছিলাম? কেন্দ্র ৩ নাম্বার পয়েন্ট। আর হলো এটা হলো ফোকাস। ৩ নাম্বার পয়েন্টে কি হইছে? ৩ নাম্বার পয়েন্ট থেকে এখন তুমি ছাড়বা। তার মানে কেন্দ্র থেকে তুমি ছাড়বা। কেন্দ্র থেকে ছাড়লে বিম্ব কই গঠিত হবে? এটা আমরা দেখি। ধরো এইটা, এখান থেকে তুমি ছাড়তেছো। তার মানে ১ম এ কি করবা? প্রধান অক্ষের সমান্তরালে ছাড়বা। ১ম এ কি করবা? প্রধান অক্ষের সমান্তরালে ছাড়বা। ছাড়ছো, ওয়েলকাম। এটা যাবে কই দিকে? এটা যাবে ফোকাস বরাবর বেক করবে। কোন দিকে গেছে? এটা তোমার ফোকাস বরাবর বেক করছে। বুঝতে পারছো? যখন তুমি কেন্দ্র বরাবর ছাড়বা, মানে এটা যখন তুমি ফোকাস বরাবর ছাড়বা, ১ম এ তো সমান্তরালে, তারপরে ফোকাস বরাবর। যখন তুমি এটা ফোকাস বরাবর ছাড়বা, তখন তো এটা কই যাবে? এইটা তোমার, দেখো কাটা হইতেছে। এইটা তোমার কই যাবে? এইটা তোমার একদম কেন্দ্র থেকে মিলিত হবে। দেখো তো স্যার, এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি সমান না? এই বিন্দুটা এই বিন্দু সমান না? সো দ্যাট এই কই মিলিত হইছে? এই মিলিত হইছে তোমার একই জায়গায়। এখন এই জায়গার যে দূরত্ব, এই জায়গার যে দূরত্ব, ২ টা সিমিলার না? সো দ্যাট এদের আকৃতি হবে সমান। এদের অবস্থান কই? এদের অবস্থান কেন্দ্রে। এগুলা কেন্দ্রে লিখবা, বাংলা লিখবা কেন্দ্রে। তাইলে এদের প্রকৃতি কি? এদের প্রকৃতিও বাস্তব ও উল্টো। সবগুলা এক্সিস্ট করতেছে বাস্তব ও উল্টো। ওকে? আশা করি বুঝাইতে পারছি। তোমারে বলতে পারে কি? তোমার প্রশ্ন কেমনে করবে? এখন আসো মজার বিষয়। আমাদের আরো ৩ টে বাকি আছে, বাট তোমাকে একটু প্রশ্নটা আমি একটু ফিল করাই। তোমারে প্রশ্ন করবে যে এই জায়গার মধ্যে, মানে হইলো তুমি যদি কেন্দ্র থেকে, যদি তুমি বস্তুর অবস্থান থাকে কেন্দ্র থেকে, তাহলে বিম্ব কই গঠিত হবে? চিত্রসহ ব্যাখ্যা করো। বলতে পারে অসীম থেকে চিত্রসহ ব্যাখ্যা করো। বিম্বের অবস্থান কই হবে? অসীম থেকে বস্তু থাকলে। এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন নেক্সট। এখন আসো অবতল দর্পণের ক্ষেত্রে এখন আমরা ৪ নাম্বারে যাবো। এটা হলো অবতল দর্পণ। আগেরটা মেবি পারা লাগানো হয় নাই। আসলে এগুলো আমি আগে লাগানো ভালো ছিল। এটা ফোকাস। এখন তুমি ৪ নাম্বার। ৪ নাম্বার কই? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। সো দ্যাট তুমি এই জায়গায় দাঁড়ায় আছো। বস্তু কই আছে? এই জায়গায়। তার মানে এটা কই যাবে? এই দিকে যাবে। গেল এইদিকে। তারপরে হইলো এটা কোন দিকে যাবে?
প্রথম প্রধান অক্ষের সমান্তরাল, তারপরে কই যাবে ফোকাস বরাবর, কইছে ফোকাস বরাবর, ওয়েলকাম। এখন স্যার কই যাবে? এখন যদি স্যার সে ফোকাস বরাবর যায় তাইলে সে কোন দিকে যাবে? সে গিয়ে তোমার মিলিত হবে কই, মানে আহ দেখো তো এটা কই মিলিত হইছে? কেন্দ্রের নিচে? না, এটা কই মিলিত হইছে? 2 নাম্বারে। কেন্দ্র যদি থাকে 3 হলো 2, বুঝতে পারছো? মানে এটা কিন্তু অসীমে গেছে না, যেহেতু এটা অসীমে যায় নাই, তার মানে এটা কই মিলিত হইছে? এটা মিলিত হইছে অসীম এবং কেন্দ্রের মধ্যে। এটা কই মিলিত হইছে? অসীম এবং কেন্দ্রের মধ্যে। বুঝছো আমার কথা নাকি বুঝো নাই? এটা কই মিলিত হইছে? অসীম এবং কেন্দ্রের মধ্যে। বুঝতে পারছো? তুমি কই থেকে ছাড়ছো? তুমি ছাড়ছো মেইনলি, তুমি ছাড়ছো কই থেকে? তুমি বস্তুর অবস্থান হইলো 3 এবং 4 এর সরি হ্যাঁ 3 এবং 5 এর মধ্যে 4 নাম্বারে। 4 নাম্বার কই? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। কেন্দ্র এবং ফোকাসের মধ্যে থেকে যদি তুমি সমান্তরালে প্রথমে ছাড়বা, প্রথমে ছাড়লে ফোকাস দিয়ে যাবে, তারপর আবার ফোকাস দিয়ে ছাড়বা। ফোকাস দিয়ে ছাড়লে কোন দিকে যাবে? ফোকাস দিয়ে ছাড়লে তোমার আ সমান্তরালে যাবে। কেন্দ্র সমান্তরালে গেল। তাহলে কোথায় গিয়ে মিলিত হইছে দেখো 2 নাম্বারে মিলিত হইছে। কেন্দ্রের নিচে থাকলে বলতাম কেন্দ্রে, যদি কেন্দ্র থেকে একটু বাঁ পাশে চলে যায় তার মানে এটা কই গেছে, মানে অসীম এবং কেন্দ্রের মধ্যে। আবার কেন্দ্র থেকে একটু ডান পাশে চলে আসে তাইলে এটা কই আসে? কেন্দ্র এবং ফোকাসের মধ্যে। আশা করি বুঝাইতে পারছি। তাইলে তার অবস্থানটা কই? অবস্থান কই লিখবা? অবস্থান লিখবা অসীম ও কেন্দ্রের মধ্যে। ওকে, ওকে। তাহলে তার আকৃতি কি হবে দেখো তো? বস্তুটা দেখো একদম ছোট না, আর বিম্বটা দেখো একটু বড় গঠিত হইছে, তার মানে এইটা হবে, এর আকৃতি হবে বিবর্ধিত। এর আকৃতি কি হবে? বিবর্ধিত। ওকে। আর তার প্রকৃতি কি হবে? এটাও বাস্তব ও উল্টো হবে। ওকে। এটা কত নাম্বার থেকে ছাড়ছিলাম? 4 নাম্বার থেকে। তাহলে এটা আমার 4 নাম্বার। ওকে। এখন আসো 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার। 5 নাম্বারের অবস্থান কই? একটু আগে আমরা কেন্দ্র এঁকে নিই। এটা হলো কেন্দ্র, এটা হলো ফোকাস, অবতল তার মানে উত্তল দিকে পাড়া লাগানো থাকবে। ওকে। এটা হলো 5 নাম্বার। 5 নাম্বার কার অবস্থান? ফোকাসে। তাইলে ফোকাসে অবস্থান করতেছে। তাহলে প্রধান অক্ষ সমান্তরালে ছাড়লে কই যাবে? ফোকাস বরাবরই যাবে। গেছে? আচ্ছা, বড় হয়ে গেছে, সমস্যা নেই। ফোকাস বরাবরই গেছে তো? ওকে, গেছে। এখন স্যার আমি যদি কেন্দ্র বরাবর ছাড়ি, ধরো আমি এটা কেন্দ্র বরাবর ছাড়লাম, কেন্দ্র বরাবর, তাহলে কেন্দ্র বরাবরই বেক করবে, তার মানে এদিকে 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 বেক করবে, এদিকে বেক করবে। তার মানে কেন্দ্র বরাবর ছাড়লে কেন্দ্র বরাবরই বেক করবে, আর প্রধান অক্ষের সমান্তরালে ছাড়লে ফোকাস বরাবর বেক করবে। ঠিক আছে। আমাদের ওই যে রুল 3টা পড়াইছিলাম মনে আছে প্রথম দিকে, অবতল দর্পণের রশ্মি চিত্র 3টার সাথে যায় তো? গেছে। এখন দেখো তো ওরা কি কখনো মিলিত হবে? যদি এইটাও সমান্তরাল এইটাও সমান্তরাল, এইটা ওইদিকে যাইতেছে এইটা ওইদিকে যাইতেছে, জীবনে কখনো কি মিলিত হবে? অবশ্যই মিলিত হবে না। যদি এটা এরকম বাঁকা থাকে, যদি এটা এরকম বাঁকা থাকে, কোনো একদিন যদি এরকম যায়, কোনো এক সময় গিয়ে মিলিত হবে, বাট এটা কখনো মিলিত হবে না। সো দ্যাট তার বিম্বের অবস্থানটা কই দাঁড়াইছে? বিম্বের অবস্থানটা দাঁড়াইছে তোমার, এটা তো তোমার বস্তুর অবস্থান, এটা কি বস্তুর অবস্থান? বস্তুর অবস্থান 5 এ। তাহলে বিম্বের অবস্থান কত হওয়ার কথা? 1 এ। তার মানে একই হইছে। তার মানে বিম্বের অবস্থান কই হইছে? অসীমে। 1 মানে কি? অসীম। বুঝতে পারছো? এখন আসো আকৃতিতে। আচ্ছা, এখন এই জিনিসটা আমার কাছেও কেন জানি মাথার মধ্যে ধরে না ভালো কইরা। আমার মাথার মধ্যে কেন জানি ভালো করে ধরে না। এখন এটা কি বড়? এইটা তুলনায় এটা কতটুক বড়? জানো আমরা? না, জানি না। সো দ্যাট এটা আমরা কি লিখবো? এটা আমরা লিখবো অবিবর্ধিত। বিবর্ধিত। এটাও কি? এই জিনিসটা মনে রাখবা, এটা বাস্তব ও উল্টো, এবং এটা অবাস্তব ও সোজা। অবাস্তব ও সোজা। বুঝতে পারছো আমার কথা? কেন এটা বলছি? কারণ স্যার এটা তো অসীমে যাইতেছে। এটা বাস্তব ও উল্টো হইতে, বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে। বাস্তব হইলেই উল্টো হবে, অবাস্তব হইলেই কি হবে? সোজা হবে। এটা তো বুঝতে পারছো আমার কথা? আচ্ছা। এখন আসুন নেক্সট স্লাইড। এইদিকে যাবে, এটা হলো পায়রা লাগাইলাম। উত্তল দিকে পায়রা লাগাইলে এটা হলো অবতল দর্পণ। এটা পাইলাম কি? এর কেন্দ্র। এটা পাইলাম কি? এর ফোকাস। আমরা আগেরটা পড়ছি 5, এটা হলো 6। 6 নাম্বারের অবস্থান কই? মেরু, এটার নাম কি? মেরু না? মেরু এবং ফোকাসের মধ্যে 6 নাম্বারটার অবস্থান। মজার বিষয় দেখো। এই 6 নাম্বারটা নিয়ে অনেক স্যার অনেক ভাবে পড়ান। অনেকের মধ্যে এটা কনফিউশন আছে। যদি এটা প্রধান অক্ষের সমান্তরালে যায়, তাইলে এটা কই যাবে? এটা ফোকাস বরাবর যাবে। গেছে, ওয়েলকাম। হ্যাঁ? ওকে, এটা তো গেছে, ওয়েলকাম। আবার এটা যদি তোমার কেন্দ্র বরাবর যায়,
কেন্দ্র বরাবর যদি যায় তাইলে এটা কই যাবে, এটা আবার কেন্দ্র বরাবর বের করবো। এখন আমি যদি এটার পিছন দিকে কিছুটা মিলাই দিই, দেখো তো, দেখো তো এই জায়গায় গিয়ে মিলিত হয়েছে না এই জায়গাটার মধ্যে, তার মানে তার বিম্ব গঠিত হয়েছে, এটা তার বিম্ব, আর এইটা হলো তার বস্তুর অবস্থান। ওকে, এই জায়গাটার মধ্যে বিম্ব গঠিত হয়েছে, তার মানে তার অবস্থান কই হয়েছে, এর অবস্থান হয়েছে আয়নার পিছনে বা দর্পণের পিছনে। ওকে, আকৃতি কি হয়েছে দেখো, এ কিন্তু বিবর্ধিত, এ এর থেকে বিবর্ধিত, এবং এটা কখন গিয়ে মিলিত হবে এটা কিন্তু আমরা জানি না। আচ্ছা, আমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াই, আমার কি পিছনে কি দেখা যাইতেছে এটা কিন্তু জানি নাকি, এটা কখন গিয়ে মিলিত হবে এটা আমি জানি না। অর্থাৎ এটা হইলো অত্যন্ত বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। আর প্রকৃতি কি হবে বলতো স্যার, এটা তো অবাস্তব একটা বিষয়, তাই অবাস্তব হবে, তাহলে অবাস্তব হইলে কি হবে, সোজা হবে, অবাস্তব ও, বুঝতে পারছো স্যার? এই হইল আমাদের রুল অফ সিক্স, বুঝতে পারছো? আশা করি তোমাদেরকে একদম সহজ ভাবে ছয়টা মানে সূত্রের মাধ্যমে এবং লজিক্যালি তোমাদেরকে এই ছয়টা ভালো করে ব্যাখ্যা করে দিতে পারছি। আশা করি তোমরা ইনশাল্লাহ এটা আর ভুল করবে না। ওকে, আসো নেক্সট। এখন এই স্লাইডটার মধ্যে আমরা সবকিছু একসাথে পড়ে ফেলবো। আমার কাছে মনে হইতেছে একটা স্লাইড মিসিং গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এই স্লাইডটার মধ্যে আমরা সবকিছু পড়ে ফেলবো, যে অবতল দর্পণের বিম্বচিত্র। প্রথমে কি, এটা অবতল দর্পণ কেমনে হয়, এখানে পাড়া লাগাইলে, উত্তল দিকে পাড়া লাগাইলে এটা কি হয়, অবতল দর্পণে হয়। এটা কি হয়, এটা হইলো তোমার ফোকাস, এটা ধরো তুমি কেন্দ্র। ওকে, একটু বড় করে রাখি কারণ হইলো তোমাদেরকে ভালো করে বুঝাইতে সহজ হবে। ধরো এটা কি বলা হয়, দাঁড়াও একটা মিনিট, এটারে আমরা একটু ভালো করে বুঝি। এই জায়গার মধ্যে তোমার একদম অসীম থেকে, অসীম থেকে তোমার যে কত পর্যন্ত জানি, 1 2, অসীম থেকে দুইটা, অসীম এবং এইটা, এটা কত, এটা যদি হয় 1, এটা হইব 2, 1 আর 2 এর, 1 আর 2, এই দুইটার আকৃতি হবে খর্বিত, এই দুইটার আকৃতি কি হবে, খর্বিত। এই যে 3 নাম্বারটা আছে, এর আকৃতি কত হবে, সমান। এই যে 4 নাম্বারটা আছে, কেন্দ্র এবং ফোকাসের মধ্যে, কেন্দ্র এবং ফোকাসের মধ্য থেকে একদম, এই যে এটা হলো 4, এটা হলো 5 এবং এটা হলো 6, এই 6 পর্যন্ত এটা কি হবে, এটা হবে বিবর্ধিত। বুঝতে পারছো? তার মানে তোমরা ইজিলি পরীক্ষার হলের মধ্যে বসে চিন্তা করা লাগবে না এটা খর্বিত হবে নাকি বিবর্জিত হবে। খর্বিত মানে, ও আরেকটা জিনিস, অনেকে প্রশ্ন করে যে ভাইয়া খর্বিত মানে কি, খর্বিত মানে তো ভাইয়া ছোট, অত্যন্ত খর্বিত মানে হইলো কি, বেশি ছোট। খর্বিত কথাটা এটা, আশা করি এটা বুঝতে পারছো। এখন আসো, আমি তোমার যেহেতু আকৃতি বইলা দিলাম, তাহলে প্রকৃতিটাও একটু বইলা দিই। প্রকৃতি কি, প্রকৃতি ঠান্ডা নাকি গরম, প্রকৃতি ঠান্ডাও না গরমও না, আসো এটা বুঝাই দিই। এই যে তোমার, এই যে তোমার কি জানি বলে, একটু হোল্ড করো, 5 পর্যন্ত, আহ, এই একদম অসীম থেকে তোমার 5 পর্যন্ত, ফোকাস পর্যন্ত, ফোকাস কত, 5-এ, এই সম্পূর্ণটা তোমার কি হবে, এই সম্পূর্ণটা তোমার হবে তোমার ওই যে বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। এই জায়গায় যে কোনো জায়গায় তোমার বস্তুর অবস্থান থাকুক, এটা বাস্তব ও উল্টো হবে। এবং ফোকাসের মধ্যে একটু ঝামেলা আছে, এটা বাস্তব ও উল্টো হয় এবং কি হয়, অবাস্তব ও সোজা হয়। বুঝতে পারছো? বাস্তব ও উল্টো হয় এবং অবাস্তব ও সোজা হয়। ওকে, আর এই যে 6 নাম্বারটা কি হয়, 6 নাম্বারটা হয় অবাস্তব ও সোজা। ওকে, আশা করি ক্লিয়ার। আহ এই তো আমাদের রুল অফ সিক্স, এইটাই রুল অফ সিক্স। নেক্সট আছে মেবি বিম্ব। এই যে বিম্ব জিনিসটা কি জানো, আমি তোমাদেরকে এখন যদি বিম্বটা ব্যাখ্যা করতে যাই, তাইলে ধরো একদম ইজিলি যদি ব্যাখ্যা করতে যাই, তোমাদেরকে আমি পড়াইছি, আমাদের শেষ, চ্যাপ্টার শেষ। আচ্ছা, চ্যাপ্টার শেষ না কিন্তু, আমাদের বেসিক পার্টটা শেষ। ওকে, তো থ্যাঙ্কস ফর এভরিথিং, থ্যাঙ্কস জাকিস টিউটোরিয়াল পক্ষ থেকে আলোর প্রতিফলন চ্যাপ্টারে ইনশাল্লাহ তোমাদের এই জায়গায় বেসিকে, এই যে আমাদের অমুক জায়গায় তোমার কি হইলে
অমুক জায়গায় তোমার বস্তু অবস্থান করলে কোন জায়গায় বিম্ব হবে, এগুলো আশা করি ইনশাল্লাহ ভালো করে বুঝাইতে পারছি। কেন্দ্র, ফোকাস কি, কোথায় কাকে বলে, আলো কি, বাস্তব অবাস্তব, গোলীয় বা উত্তল সমতল যা আছে সব বুঝাই দিচ্ছি ইনশাল্লাহ। তো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ লেকচার 2 তে আমরা গাণিতিক সমস্যা, লেকচার 2 তে আমরা ইনশাল্লাহ গাণিতিক সমস্যা সমাধান, গাণিতিক, আর এই যে আমাদের বাকি যে পার্টটা আছে না, সূত্রের পার্টটা, এই সূত্রের পার্টটা ইনশাল্লাহ দেখে নিব। ওকে, তো জাকিস টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। জাকিস টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। আর ফেসবুক পেজে, ফেসবুক পেজে সেম একই নামে কিন্তু ফেসবুক পেজ, ওকে, এটা একই নামে ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটা তোমরা লাইক করে রাখবা। কেন লাইক করে রাখবা? কারণ এখানে আমরা গুরুত্বপূর্ণ জিনিসপত্র দিই, এবং একই নামে হলো ফেসবুক গ্রুপ। এইটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা গ্রুপ, বুঝতে পারছো? ফেসবুক গ্রুপ। তোমাদের যে কোনো ধরনের প্রবলেম, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে এই গ্রুপে সাবমিট করবা, এবং বিশেষ করে এই চ্যাপ্টারগুলোর নোটগুলা তোমরা এই গ্রুপে সাবমিট করবা। আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো, এবং তোমাদের আহ এই চ্যাপ্টারটা কারো যদি ভয় থাকতো, ভয়টা দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তো ভালো থাকো, আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। তো ভালো থাকো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।